প্রখর রোদকে এই উষ্ণতাকে উপেক্ষা করে শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে আপনারা চাইপাড়া রোড সংলগ্ন মাঠে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। এখানে ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, শাখা সংগঠনের সমস্ত সভাপতিগণ, পঞ্চায়েত সমিতির সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সকল জনপ্রতিনিধিগণ, জেলা পরিষদের সদস্যগণ সকলেই মঞ্চে উপবিষ্ট আছেন। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভাই ইসব শেখ মহাশয়, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই কামাল হোসেন, এবং যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, আমাদের জঙ্গিপুরের লোকপ্রিয় সংসদ এবং রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান সাহেব। আমার বক্তব্যের পরে উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার অনেক কিছু থাকলে আমি সংক্ষেপে বক্তব্য রাখবো, অনেকে ধৈর্যচ্যুত হয়েছে। আপনারা দেখলেন যে আজকে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে 30 স্তরে তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলের প্রতীকে যারা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছিলেন তারা আমাদের ব্লক সভাপতি ইসব শেখের হাত ধরে আজকে তারা তৃণমূল কংগ্রেস পরিবারে অন্তর্ভুক্ত হলেন, মামাটি মানুষের সরকারের এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নে ওনারা সামিল হলেন। ওনাদের আমরা স্বাগত জানালাম। আপনারা দেখলেন যে সমগ্র গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের আজকে যোগদান করলেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি আজকে এই মঞ্চ থেকে তৃণমূলের পতাকা ধরে যোগদান করলেন। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস থেকে নির্বাচিত জনপ্রতিনিধি আজকে এই মঞ্চ থেকে পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সর্বোপরি বিগত 2021 সালে যিনি আমার বিরুদ্ধে সর্বভারতীয় রাজনৈতিক দল, যারা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করে, বিজেপির যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, পদ্মফুলের প্রার্থী যিনি আমার বিরুদ্ধে রঘুনাথগঞ্জ বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছিলেন এবং বর্তমানে উনি রাজ্য বিজেপি মাইনরিটি মোর্চার উনি সহসভাপতি, উনি বাপি ভাই মুদাসসির হোসেন, উনিও দেখলেন এই মঞ্চ থেকে, উনিও আজকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হলেন। এবং কেন উনি সামিল হলেন, সংক্ষেপে দুটো বক্তব্য উনি বলেছেন। আমি এই ব্যাপারে বক্তব্য রাখা যাওয়ার আগে আজকে আমি এলাকার মানুষকে ভাবার জন্য আমি অনুরোধ করব। গতকাল নতুন বর্ষিমল যুব মসজিদ কমিটি উদ্যোগে আমি একটা রক্তদান শিবিরে গেছিলাম। তো আজকে সেই মসজিদ কমিটি একটা জালসা আছে, আমি সেই জালসায় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে আমি রাজ্য বিজেপির যিনি নেতা, পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা আমি শুভেন্দু অধিকারীকে আমি বলেছিলাম যে বাংলার সংস্কৃতি, বাংলার কালচার এবং বাংলার সম্প্রীতি শিখতে গেলে এরকম গ্রামীণ এলাকা যে সমস্ত মসজিদ, মাদ্রাসা বা যে কোনো আমাদের ছোট ছোট মন্দিরগুলো থাকতে গেল তাদের কাছে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ শিখতে হবে। তার কারণ গত 3 দিন আগে আমরা বিধানসভায় যখন ছিলাম আমরা দেখেছিলাম রাজ্যে বিজেপি যারা নির্বাচিত বিধায়করা গেছিলেন বিধানসভার মধ্যে এমন তাদের আচরণ যেন ওখানে একটা সাম্প্রদায়িক সুশ্রী সাম্প্রদায়িকতার ভিত্তিতে সেখানে বিধানসভার মধ্যে একটা গেরুয়ে ফেটি বেঁধে নিজের ধর্ম মেরুকরণের তারা বার্তা নিয়ে বিধানসভায় যারা গেছিলেন তাদের আমি কালকে মঞ্চ থেকে আহ্বান করেছি যে বাংলা সংস্কৃতি শিখতে গেলে নতুন বর্ষিমলের যে মসজিদ কমিটি তারা আজকে যে ইসলাম শান্তির কথা বলে, যে ইসলাম সম্প্রীতির কথা বলে, যে ইসলাম ভ্রাতৃত্বের কথা বলে,
আজকে জলসায় আজকে মূল্যবান বক্তব্য তারা রাখবে, কিন্তু তার আগে রক্তদানের মাধ্যমে তার যে সম্প্রীতির বার্তা, শুধু সম্পত্তির বার্তা নয়, যে রক্তদানটা তাদের কত মহৎ। আজকে রক্তের মাধ্যমে আজকে আমাদের যে বৈষম্যবোধ, রক্ত যখন রোগীর প্রয়োজন হয়, সেই রোগীটা রক্তের জাতির কথা জিজ্ঞেস করে না, যে রক্তদাতা কোন ধর্মের মানুষ ছিলেন, তারা তখন জিজ্ঞেস করে রক্তের গ্রুপ আমার প্রয়োজন সেটা দেয়। সেহেতু এই রক্তদান শিবিরের মাধ্যমে যে সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের যে উদ্যোগ নিয়েছেন সারা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক ধর্মাবলম্বী মানুষেরা, আমি বিধানসভায় যেটা দেখলাম যে বিজেপি যে ধর্মীয় মেরুকরণ এবং বিভাজনের রাজনীতিতে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, ভাই মুদাসসির সাহেব সেই জায়গা থেকে বললেন যে আমরা বাংলার সংস্কৃতি, আমরা উন্নয়নের নিয়ে কথা বলবো। আমরা কেন্দ্রে বিজেপি সরকার রয়েছি, আমরা বাংলার গরিব মানুষের জন্য কি কর্মসূচি নিয়েছি, আমরা বাংলার মানুষের কাছে তুলে ধরে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু মন্দির মসজিদ এই খেলা খেলে দাঙ্গা বাঁধিয়ে যারা মেরুকরণ করার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে মুদাসসিরের বিবেকে লেগেছে, তাই বলেছে যে বিজেপির সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে যারা নির্বাচনে বাতাবরণের অংশগ্রহণ করতে চাইছে, তাদের আমি ধিক্কার জানিয়ে তাদের দলকে আমরা ত্যাগ করলাম। এটাই তো হওয়া উচিত। আজকে এখানে বিজেপি কেন্দ্রে 2014 সাল থেকে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে যখন মানুষকে কোনো কিছু দিতে পারেনি, গ্রামীণ বাংলার মানুষ আজকে যদি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করে যে তোমাদের নেতা নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, বাংলার মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কেন্দ্রে বিজেপি সরকারের তোমার কি পরিকল্পনা রয়েছে, কি প্রকল্প রয়েছে, তারা যখন বলতে পারবে না, যত নির্বাচন ঘনিয়ে আসবে তারা দাঙ্গা খেলা খেলবে, হিন্দু মুসলমানের যুদ্ধ খেলবে, মন্দির মসজিদের লড়াই লাগবে। এই জায়গা থেকে এলাকার সম্প্রীতি সম্পন্ন মানুষকে আমি সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ রাখবো। যত নির্বাচন এগিয়ে আসবে তারা এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। আমরা যা তৃণমূল কংগ্রেস করি, আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাই। আমরা এমন কোন পরিবার নেই যে পরিবারটা মামাটি মানুষের সরকারের এমন কোন প্রকল্প নেই যে ইন্ডিভিজুয়াল একটা বাড়িতে পৌঁছায়নি। আমরা যা তৃণমূল কংগ্রেস করি, আমরা অহংকার সঙ্গে বলি যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মামাটি মানুষের সরকারের নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একের পর এক উন্নয়নের পরিকল্পনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করতে গেলে, তৃণমূলের সঙ্গে লড়াই করতে গেলে উন্নয়নের নিরিখে লড়াই করা হোক, কিন্তু বিজেপি যেভাবে দাঙ্গা বাঁধিয়ে লড়াই করছে, সেই জায়গা থেকে আমি এলাকার মানুষকে সতর্ক রাখার জন্য আহ্বান রাখবো। আজকে মমতা ব্যানার্জি উন্নয়ন বলতে গেলে খলিলদা বক্তব্য রাখার সুযোগ পাবে না, সেটা আপনারা সকলে জানেন যে কি পাই না। আর কিছুদিন আগে দেখছি এখানে গর্ত থেকে জগাই মাথায় কংগ্রেস আর সিপিএম তার গর্ত থেকে বেরোনোর চেষ্টা করছে। দেখে কংগ্রেস বন্ধুরা এবং সিপিএম বন্ধুরা যে আপনাদের দুই একটা ডিকডিক করে যে মোমবাতিগুলো জ্বলছিল, দুই একজন যারা নির্বাচিত হয়েছিল আপনাদের দলের প্রতীকে, জনপ্রতিনিধি হয়েছিল, তারা কিন্তু আপনাদের বিচারিতা, আপনাদের প্রতি তারা আস্থা রাখতে পারেনি। আমি একজন কংগ্রেস বোন যে নির্বাচিত হয়েছিল, তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কংগ্রেসের নির্বাচিত হয়েছো, কেন তুমি কংগ্রেস ছাড়তে চাইছো? তো বললো, দাদা আমার পূর্বপুরুষ, আমার যে দাদু ছিল, আমরা দেখেছি সিপিএম এর হাতে খুন হয়েছে আমার পরিবারের লোকেরা, আর সেই খুনি সিপিএম এর হাত ধরে কংগ্রেস জগায় মাথায় হাতে হাত মিলে লড়াই করছে। যখন তাদের স্বার্থে লাগছে তখন তারা গঠবন্ধন পাচ্ছে, আবার যখন স্বার্থে ঘা লাগছে তারা কিন্তু হাত ছেড়ে দিচ্ছে। এদের হাত যাতে লাল রক্তে লাগা আছে সেই সিপিএম এর হাত ধরছে। এখানে সিপিএম কংগ্রেস খোলা জলে মাছ ধরছে। আমি এখানে সিপিএম কংগ্রেসকে বলতে চাই, আজ থেকে আমরা তৃণমূলের দরজা খুলে দিলাম। আপনারা এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি জনপ্রতিনিধি করতে যাদেরকে বুঝায়, আগামী 2 মাসের মধ্যে 80% ফাঁকা হয়ে যাবে মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকারে। উন্নয়নে তারা সামিল হবে, তারা আমাদের কাছে অ্যাপিল করেছে। আমরা অঞ্চলে অঞ্চলে গিয়ে আমরা সেখানে আমরা তাদের সভা করব। আমি আজকে একটা বক্তব্যের উপর বক্তব্য রাখতে চাইবো, আমি বেশি বক্তব্য রাখবো না। এখানে জগাই মাথা কংগ্রেস শিবির এখানে অকাপ নিয়ে খোলা জলে মাছ ধরতে পেরেছে।
কংগ্রেস সিপিএম এর সঙ্গে কিছু মুসলিম সংগঠন আছে, তারাও কিন্তু ঘোলা জলে মাছ ধরতে উঠেছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে কংগ্রেস সিপিএম এবং যে সমস্ত মুসলিম রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের কাছে আমি দুটো কথা তুলে ধরতে চাই। এপ্রিলের 3 তারিখ লোকসভায় বিজেপি ক্ষমতা বলে ওয়াকফ সংশোধনী আইন তারা পাশ করেছে। 4 তারিখ রাজ্যসভায়, 6 তারিখের মধ্যে রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন। এমপি নিরিখে তারা গায়ের জোরে ক্ষমতার বলে লোকসভায় তারা আইন পাশ করে আইনে পরিণত করেছে রাষ্ট্রপতি অনুমোদন নিয়ে, এটা আপনারা সকলেই জানেন। তারপরের দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলার মাটিতে এই যে সংশোধনী ওয়াকফ আইন কেন্দ্রে বিজেপি সরকার মুসলমান সম্প্রদায়ের আবেগে ঘা দিয়ে, মুসলমান সম্প্রদায়ের আবেগের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তিতে আমার বাবার কবর রয়েছে, আমার মসজিদ রয়েছে, আমার গোরস্থান রয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি এই সংশোধন আইনের করে কেন্দ্রে বিজেপি যেভাবে দখল করতে চাইছে, তাদের এমপির বলে কেন্দ্রে তারা আইন পরিবর্তন করে তারা দখল করতে চাইছে। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি দায়িত্ব নিয়ে মুসলিম সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই বাংলার বুকে এই কেন্দ্র যে ওয়াকফ যে সংশোধনী আইন পাশ করেছে বাংলার বুকে আমি এই আইন চালু হতে দেব না। এ কথা কে বলেছে? বাংলার মুখ্যমন্ত্রী। ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে, সব রাজ্যে বিজেপি এখনো মুখ্যমন্ত্রী নেই। আমি এখানকার কংগ্রেস নেতৃত্বে জিজ্ঞেস করতে চাই, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সে তো সংসদীয় ওয়াকফ সংশোধনী আইন তো পাস করবে, কারণ ওর মতো ধর্ম নিয়ে দাঙ্গা করা মানুষ ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী নেই। তো আজকে কর্ণাটকে কংগ্রেস সরকার, এখানে অধীর চৌধুরী বড় বড় কথা বলছে, কংগ্রেসের বন্ধুরা কি বলছে যে মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে যখন বলেছে যে পশ্চিমবঙ্গ ওয়াকফ আইন আমি এখানে চালু হতে দেব না, মুখ্যমন্ত্রী চেয়ারে থেকে বলেছেন। ভারতবর্ষের অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো কিন্তু তারা মুখ খুলে বলেনি যে আমার রাজ্যে আমি ওয়াকফ সংশোধনী আইন চালু হতে দেব না। আমি এই মঞ্চ থেকে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জিকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকে মুসলমান সম্প্রদায়ের পাশে উনি যে দান্তহীন ভাষায় দাঁড়িয়েছেন। আপনারা জানেন শামশেরগঞ্জের সেই দিন আমাদের জননেত্রী এসেছিল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য, যারা আজকে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তারা যখন উন্নয়নের কথা বলতে পারে না, তারা আচ্ছা দিনের স্বপ্ন দেখে যখন মানুষের চোখে জল ঝরাচ্ছে, তখন তারা দাঙ্গা বাদ দিয়ে আগামী দিনে ধর্মীয় মেরুকরণে আজকে তারা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে। সুদীর ছাপখানি মাঠে দাঁড়িয়ে আমার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বললেন বাংলার বুকে আমি ওয়াকফ আইন চালু হতে দেব না, এবং একটা কথা আমাকে উনি বলেছিলেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেলে আপনার দিল্লিতে আন্দোলন করুন, এখানে অযথা আন্দোলন করবেন না। এই কথাটা নিয়ে এখানকার কংগ্রেস, সিপিএম এবং মুসলিম রাজনৈতিক সংগঠনগুলো আজকে মুসলিম সম্প্রদায় আজকে সুশ্রু দিয়ে আজকে তাদেরকে আজকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। আপনারা শুনে রাখুন, আমার জননেত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্দোরে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্য উনি বলেছিলেন যে সারা ভারতবর্ষের দুটি দল নেতৃত্ব দিচ্ছে দেশকে, একটি বিজেপির নেতৃত্বে এনডিএ দল, এনডিএ সংগঠন অর্থাৎ গঠবন্ধন, অপরদিকে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া গঠবন্ধন অর্থাৎ ইন্ডিয়া জোট তার বিরুদ্ধে লড়াই করছে। নেতাজি ইন্ডিয়ায় দাঁড়িয়ে বাংলা জননেত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন আমি ইন্ডিয়া জোটের নেতৃত্বে অনুরোধ করব ওয়াকফ নিয়ে আন্দোলন সঠিকভাবে সংগঠিত হোক। দিল্লির বুকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন ওয়াকফ নিয়ে, আপনার দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করুন। আমার দল তৃণমূল সংসদ এমএলএরা এই ওয়াকফ আন্দোলনের বিরুদ্ধে সেদিন আপনার ডাক দিবেন, আপনাদের পাশে আমরা থাকবো। আমি সেই কথাটা আজকে বলতে চাই যে কৃষক আইন বিরোধী যখন আইন
দিল্লির পার্লামেন্টে মোদী সরকার পাস করেছিল। আমরা দেখেছি 1 বছর দিল্লির বাইরে রাজপথে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা এই কৃষক বিরোধী আইন প্রত্যাহার করার জন্য বছরের পর বছর তারা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছে এবং বাধ্য করেছে মোদী সরকারকে তাদের কৃষক বিরোধী আইন প্রত্যাহার করতে। সেই কথাটা আমার জননেত্রী মমতা ব্যানার্জি বলেছে। ইন্ডিয়া টিমের নেতার নাম কি? রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। যখন ইন্ডিয়া জোট হচ্ছে, দেশকে নেতৃত্ব দিচ্ছে, দলের নেতৃত্ব দিচ্ছে কে? রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে। আজকে কংগ্রেস নেতাদের আপনারা প্রশ্ন করবেন না, যেখানে তোমাদের বাংলার মুখ্যমন্ত্রী জোটের নেতাকে আহ্বান করেছে যে ওয়াকফ আইন প্রত্যাহার করতে গেলে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করতে হবে। আমার দল তৃণমূল কংগ্রেস, আমার সংসদ, আমার এমএলএ, আমার মন্ত্রীরা দিল্লিতে সে ওয়াকফ আন্দোলনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগঠিত করবে। আজকে সিপিএম পার্টি সেই ইন্ডিয়া জোটে আছে। সিপিএম পার্টির নেতারা মোহাম্মদ সেলিম সাহেব কেন একবারও বলছে না, ইন্ডিয়া জোটের নেতৃত্বকে আহ্বান করছে না যে আজকে যদি ওয়াকফ আইন প্রত্যাহার করতে হয় তাহলে কিশোরের মাটিতে একটা বাসপুরে আন্দোলন, ওয়াকফ আইনকে প্রত্যাহার করা যাবে না। জঙ্গিপুরের বুকে একটা পুলিশের গাড়ি পুড়িয়ে ওয়াকফ আইনকে প্রত্যাহার করতে করা যাবে না। ওয়াকফ আইনকে প্রত্যাহার করতে গেলে সঠিকভাবে সঠিক আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের কথা আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর থেকে আজকে ইন্ডিয়া টিমের গঠবন্ধনকে, ইন্ডিয়া টিমের জোটকে আহ্বান করে বলেছেন, তোমরা ইন্ডিয়া টিমের নেতৃত্ব দিচ্ছ, তোমরা দিল্লিতে আন্দোলন সংগঠিত করো, আমার দল তোমার পাশে থাকবে। আর আজকে কংগ্রেস সিপিএম কেন বলছে না যে হ্যাঁ, কংগ্রেস যখন ইন্ডিয়া টিমের নেতৃত্ব দিচ্ছে তারা আজকে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করুক, যদি কৃষকেরা কৃষক আন্দোলন প্রত্যাহার করতে পারে। আমি এই সাথে সাথে ভারতবর্ষের 40টি মুসলিম সংগঠন রয়েছে, জামাতে ইসলাম, মুসলিম লীগ, এসডিপিআই, আরো অনেক অনেক দল রয়েছে। তোমাদের যদি আন্দোলন করতে হয় বন্ধু, আমি একজন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল মন্ত্রী নিয়ে বলছি যে আজকে মুসলিম পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে 40টা রাজনৈতিক সংগঠন রয়েছে মুসলিম সম্প্রদায়ে। যে 40টা সংগঠনের নেতৃত্বকে আমি আহ্বান করছি, যদি ওয়াকফ নিয়ে সঠিক আন্দোলন করতে হয়, যদি আপনার সঠিক মুসলমানের বন্ধু হন, আপনার যদি সত্যিকারের চাই যে ওয়াকফ আইন প্রত্যাহার করা হোক, আপনারা 40টা মুসলিম সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করুন। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আক্ষুর জানান আপনাদের আন্দোলনে আমি সামিল হয়ে এই আমাদের মুসলমানের যে ওয়াকফ প্রপার্টি, আমার বাবার কবরস্থান যেখানে রয়েছে, যেখানে আমার মসজিদ রয়েছে, যেখানে আমার গোরস্থান রয়েছে, সেই জায়গা যেখানে বিজেপি অবৈধভাবে দখল করতে চাইছে আইন করে, এটা আমরা হতে দেব না। মমতা ব্যানার্জি নেতাজি থেকে যে বক্তব্য রেখেছেন, এখানে কংগ্রেস, সিপিএম এবং এসডিপিআই সহ কিছু মুসলিম সংগঠনগুলো বলছে, আমি মনে করি মমতা ব্যানার্জি সঠিকভাবে বলেছে যে ওয়াকফ আইন যদি প্রত্যাহার করতে হয়, চলুন আমরা সকলে দিল্লির বুকে গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করতে পারি। কৃষকেরা যদি কৃষক আইন দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করে তা যদি প্রত্যাহার করতে পারে, মুসলিম সংগঠন যারা আছে, এসডিপিআই, মুসলিম লীগ, যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, জামাত ইসলাম, সেই বন্ধুদের বলবো এখানে দু একটি ছোট্ট আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করে সিপিএম, কংগ্রেস, বিজেপির মদতের তামাক খেয়ে দু একটি গাড়ি ঘোড়া পরিয়ে ওয়াকফ আন্দোলন সংগঠিত করা যায় না, মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা যায় না, ওয়াকফ আইন প্রত্যাহার করা যায় না। তাই মমতা ব্যানার্জি সঠিকভাবে নেতাজি ইন্ডিয়া থেকে যেটা বলেছিলেন, ইন্ডিয়া টিমের নেতৃত্ব ডাকবে, আমরা সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জি যে কথা বলতে পেরেছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যে বাংলার বুকে আমি ওয়াকফ আইন চালু হতে দেব না, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এখনো বলতে পারলো না? আজকে কংগ্রেসের যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তারা কেন বলতে পারলো না? কংগ্রেস নেতৃত্বের কাছে এই উত্তর আছে। অধীর চৌধুরী, আপনি উত্তর দিতে পারবেন? কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী রয়েছে, কেন কর্ণাটকে কংগ্রেস সরকার আজকে কেন এই ওয়াকফ নতুন বিল পাস হয়েছে সেই বিলটাকে কার্যকরী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে? যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের সাথে কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী কেন সাথ দিচ্ছে? কেন মোহাম্মদ সেলিম এখনো বলবে না যে আজকে আমরা সর্বভারতীয় লেভেলের রাজনৈতিক দল, আমরা দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করবো, আমরা সত্যিকারের ওয়াকফ আইন প্রত্যাহার, এই যে সংশোধনী আইন, কেউ কিন্তু সঠিকভাবে এই আইন প্রত্যাহার করা হোক কেউ চাইছে না, মমতা ব্যানার্জি বাদ দিয়ে। আর মমতা ব্যানার্জিকে নিয়ে এখানে কংগ্রেস, সিপিএম এবং কিছু ছোট ছোট মুসলিম সংগঠনগুলো আজকে প্রয়োগ করার চেষ্টা করছে। আমি সমস্ত মুসলিম ভাইদের কাছে অনুরোধ করবো যে বাংলার বুকে যদি মুসলমানের কথা কেউ ভেবে থাকে,
মমতা ব্যানার্জি ভেবেছেন। উনি কিন্তু মুসলমানের কথা ভেবেছেন বললে বড় ভুল হবে। সর্ব সম্প্রদায়ের মানুষের কথা ভেবেছেন, সর্বধর্মের কথা বলেছেন। যেমন আমাদের মুসলিম ইমামদের যেমন ইমাম ভাতা দেন, তেমন পুরোহিতের পুরোহিত ভাতা দেন। সব সম্প্রদায়কে উনি সমান চোখে দেখে, ওনার কাছে কেউ ছোট বড় নয়। তাই মমতা ব্যানার্জি যতদিন আছে, আমরা দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটের একজন মমতা ব্যানার্জি সহযোদ্ধা হিসাবে এই মঞ্চ থেকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। যে সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো তারা ঘোলা জলে মাছ ধরার জন্য যখন আজকে কংগ্রেস বলতে পারে না, সিপিএম বড় বড় জ্যাঠা করে গেল, উনি আমাদের নাকি একটা রাজ্যের কোন নেত্রী এসেছিলেন, জ্যাঠা করে অনেক বড় বড় কথা বলে গেলেন। 34 বছর বামফ্রন্ট সরকার আজকে সেকালপুরের মাটিতে দাঁড়িয়ে বলতে পারবে 34 বছর যে সরকারটা বাংলাকে নেতৃত্ব দিয়েছে, গরিব মানুষের জন্য 34 বছর বামফ্রন্ট সরকার কি করেছে তাদের মুখে উত্তর নেই। কংগ্রেস তো আজকে সাইনবোর্ড খুঁজে পাওয়া যায় না। আজকে তাই তারা যে বিচাইতে করছে বাংলার মানুষ, কংগ্রেসকে বিক্রি করেছে, সিপিএম কে বিক্রি করেছে। যতই আপনার জগাই বাধায় গঠবন্ধন হন না কেন, আপনাদের এখানকার মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আপনার এই মঞ্চ থেকে সিপিএম এর নেতৃত্ব বলছে, কি বলছে, স্মার্ট মিটার বিদ্যুৎ দিয়ে বড় বড় কথা বলছে। যারা বয়স্ক মানুষ আছেন মনে পড়ে লোডশেডিং এর সরকার আনলেই দরকার। 34 বছর বামফ্রন্ট সরকার 3 দিন 4 দিন লোডশেডিং এ মানুষ ত্রাহি করত। আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় লোডশেডিং বলে এই ডিকশনারি থেকে এই শব্দটা উঠে গেছে, ডিকশনারি থেকে এই লোডশেডিং কথাটা উঠে গেছে। স্মার্ট নিয়ে মানুষকে স্মার্ট মিটার নিয়ে আজকে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে কংগ্রেস সিপিএম। তখন তাদের কোনো দিশা নেই, রাজনৈতিক কোনো পথ নেই, মানুষের সঙ্গে মিথ্যাচার করছে। স্মার্ট মিটার আপনারা শুনে রাখুন, সাংবাদিক বন্ধুরা আপনারা, আমার দায়িত্ব, আমি রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসাবে এখানে আমি বক্তব্য রাখছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার নোটিফিকেশন করে প্রতিটি রাজ্যকে জানিয়ে দিয়েছে নতুন মিটার যাদের হবে তাদেরকে স্মার্ট মিটার দিতে হবে। এটা কেন্দ্রের নীতি এবং কেন্দ্রের ঘোষণা। কেন্দ্র সরকার নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে নতুন মিটার যারা হবে তাদেরকে স্মার্ট মিটার নিতে হবে। এটা কেন্দ্র সরকারের ঘোষিত, তাদের কিন্তু এটা সিদ্ধান্ত এবং লিখিতভাবে গেজেট নোটিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে চাতুর্থ মাসে বলে দিয়েছে, কেন্দ্র যতই নোটিফিকেশন করুক না কেন, বাংলার আমি কোন মানুষের ঘরে স্মার্ট মিটার চালু হতে দেব না, দেব না, দেব না। আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে আপনাদের ঘোষণা করছি, এটা আমার ঘোষণা নয়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে বাংলার কেন্দ্র যতই আমাকে চমকায় ধমকাক, যতই নোটিফিকেশন করুক যে স্মার্ট মিটার ঘরে ঘরে চালু করতে হবে, আমি পশ্চিমবঙ্গের বুকে স্মার্ট মিটার চালু করে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের উপর বোঝা চাপাতে দেব না, দেব না, দেব না। নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যেমন বলেছে বাংলার বুকে অকাপ সংশোধনী আইন চালু হতে দেব না, দেব না, তেমনি বলেছে স্মার্ট মিটার চালু হতে দেব না। সিপিএম এর নেতারা বড় বড় কথা বলছে, 34 বছর কি করেছে। আমার পাশে বাংলার জিরো বর্ডারে চরবাজিপুর ঘুরে এলাকার মানুষ বিদ্যুৎ কি জিনিস, ফ্রিজ কি জিনিস, তার ফ্যান কি জিনিস, বিদ্যুতের আলো কি জিনিস ভুলে গেছিল। মমতা ব্যানার্জি বদলতায় ভারত স্বাধীন হওয়ার স্বাধীনতার 75 বছর পরেও মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা চরবাজিপুর এলাকার মানুষকে বিদ্যুতের আলোতে ঝলকানিতে আজকে চরবাজিপুর চলে যান। স্বাধীনতার 75 বছর পরে মমতা ব্যানার্জির হাত ধরে আজকে চরের মানুষ তারা ফ্যানের বাতাস খাচ্ছে, এসির হাওয়া খাচ্ছে, টিভি দেখছে, ফ্রিজের ঠান্ডা পানি খাচ্ছে। আমি উন্নয়নের নিরিখে বলতে গেলে খলিলদাকে বক্তব্য রাখার সুযোগ পাবে না, তাই আমি এলাকার মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, উন্নয়নের সাথে আছে। আজকে লক্ষ্মী ভান্ডার থেকে সিপিএম কংগ্রেসেরা আজকে যারা রাস্তায় নামছেন তাদের মা বোনেরা ঘর থেকে তাদের পেছন টেনে ধরছে যে মমতা ব্যানার্জি আছে, লক্ষ্মী ভান্ডার আছে, আমাদের সংসার চলছে। মমতা ব্যানার্জি আছে, তোমার মেয়ের বিয়ের রূপশ্রী টাকা পাচ্ছ, বিয়ে দিচ্ছ। মমতা ব্যানার্জি বিরোধিতা করো না। বাংলার ঘরে ঘরে মা বোনেরা সিপিএমের কংগ্রেসদের সাইকেল ধরে টানছে, কংগ্রেসের নেতাদের সাইকেল ধরে টেনে বলছে মমতা ব্যানার্জি যদি বাংলা থেকে মুছে যায় তাহলে আমরা গরিব মানুষগুলো না খেয়ে মরবো। আমার মেয়ের বিয়ের দায়িত্ব কে নেবে? আমাদের মাসে 100,000 টাকা কোথা থেকে আসবে? আমাদের চিকিৎসা 5,000 টাকা কোথায় পাবো? অনেক কর্মসূচি আজকে বাংলা
বাংলার গরিব ঘরের মানুষেরা তাই মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছেন, আগামী দিনে চলার পথে পথ দেখাবে। আমি কংগ্রেস, সিপিএম এবং বিজেপি যারা দোষক তাদেরকে আমরা সতর্ক করে বলতে চাই যে বিভ্রান্তি ছড়াবেন না, আগুন নিয়ে খেলবেন না, অকাপ নিয়ে মানুষকে অযথা ভুল বোঝানোর চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেসের নেত্রী যেটা পরিষ্কার বলেছে, বাংলার বুকে অকাপ আইন চালু হতে দেব না, দেব না, দেব না, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। এবং নেত্রী যখন বলেছে ইন্ডিয়া টিমকে বিজেপি বিরোধী যে চোট দিল্লিতে আন্দোলন করুন, চলুন সিপিএম কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে ইন্ডিয়া টিমের। আর মুসলমানরা অকাপ নিয়ে যখন রাস্তায় এখানে কাদাছাড়ি করবে, সেলিম সাহেব বলবে রাহুল গান্ধী যোগ্য নেতা, দেশের প্রধানমন্ত্রী করতে হবে, তো সেলিম বাবু আর অধীর বাবু বলুন না রাহুল গান্ধীকে অকাপ নিয়ে দিল্লিতে আন্দোলন সংগঠিত হোক, মমতা ব্যানার্জির পাশে থাকবে, আমরা সাথে থাকবো, চলুন আন্দোলন সংগঠিত হোক। আর যারা ইসলামিক সংগঠনগুলো আছেন 40টা, আপনার নিজের মুসলমান সংগঠনকে এক হতে পারেন না, একে অপরকে গালাগালি করে কেন? 40টা নেতা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছেন ইসলাম লীগ মানে কি হলো, মুসলিম লীগ, জামাত ইসলাম, এসডিপিআই সহ যত যে মুসলিম 40টা সংগঠন রয়েছে, আপনারা ভুলে যান অন্য রাজনৈতিক দলগুলোর কথা। আপনারা যারা মুসলমানের বন্ধু বলে দাবি করেন, চলুন 40টা সংগঠন দিল্লিতে ডাক দিন, অকাপ আইনকে প্রত্যাহার করতে হলে দিল্লির বুক থেকে করতে হবে, চলুন ডাক দিন। আমি আখরুজ্জামান মমতা ব্যানার্জি মন্ত্রিসভা সদস্য হিসেবে বলছি, আমরা অকাপ আইন প্রত্যাহারের জন্য আপনার দিল্লির বুকে যে আন্দোলন সংগঠিত হবে আমরা সাথ দেবো। এখানে একটা বাস করিয়ে, এখানে অটো করিয়ে, এখানে দাঙ্গা বাঁধিয়ে এখানে অকাপ আইনকে প্রত্যাহার করা যাবে না। তাই আমি এলাকার মানুষকে বলবো, আপনাদের পাশে মমতা ব্যানার্জি আছে, আপনারা সকলে উন্নয়নের সাথে থাকবেন, মমতা ব্যানার্জির পাশে থাকবেন। আগামী দিনে সকলের আশীর্বাদ ভালোবাসা আমরা কামনা করি। সকলকে শ্রেণীমত সালাম শ্রদ্ধা। মাত্র কয়েকদিন আগে আমাদের মুসলিম সম্প্রদায়ে পবিত্র কুরবানি আমরা করলাম, প্রত্যেকে কুরবানির মোবারকবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি।